বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালোই আছো। আজকে আমরা শিখব নবম শ্রেণীর গণিত বইয়ের অনুক্রম ও ধারা, অভিজ্ঞতায় অনুক্রম কি তা আমরা জানতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালোই আছো। আজকে আমরা শিখব নবম শ্রেণীর গণিত বইয়ের অনুক্রম ও ধারা, অভিজ্ঞতায় অনুক্রম। আজকের শিখন ফলগুলো হলো: এক, ক্রম কি? হাত খরচ প্রাপ্তির মাধ্যমে অনুক্রমের ধারণা লাভ। তিন, মৌলিক সংখ্যার খেলার মাধ্যমে অনুক্রমের ধারণা। চার, অনুক্রম কাকে বলে? অনুক্রম ও ধারা, এই অভিজ্ঞতায় শিখতে পারবো অনুক্রম, সমান্তর অনুক্রম, গুণোত্তর অনুক্রম, ফিবোনাচ্চি অনুক্রম, ধারা, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। তবে আজকের এই প্রথম পর্বে আমরা শিখব অনুক্রম। এখানে যে ছবিটি দেখা যাচ্ছে, ইনি হলেন গণিতবিদ কার্ল ফ্রিড কার্ল ফ্রিডরিশ গাউস। ইনি একজন বিখ্যাত গণিতবিদ, যার অবদানে অনুক্রম ও ধারার সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখানে দেখো কিছু মুদ্রা আছে। প্রথমে আছে 8টি মুদ্রা, তারপরে 10টি, তারপরে 12টি, তারপরে 16টি, 14টি, তারপরে 16টি। এখানে আমরা লক্ষ্য করছি যে এই মুদ্রার যে তাকগুলো আছে, যেখানে মুদ্রা ক্রমান্বয়ে বেশি হয়েছে এবং তাকগুলোর উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। তোমাদের তোমার প্রাত্য তোমার প্রাত্যহিক জীবনে ক্রম শব্দটি বহুল পরিচিত একটি শব্দ, তাই না? প্রতিদিন কত জিনিসই না তোমাকে ক্রম অনুসারে সাজাতে হয়। তোমার পড়ার টেবিল বা পাশের বুক শেলফটির কথা ভাবো। আকারের সবচেয়ে বড় বইগুলো নিশ্চয়ই সবার নিচে রেখেছো। তারপর ক্রম অনুসারে ছোটগুলো উপরের দিকে তাক করে রাখা আছে। তোমার স্কুলের ক্লাস শুরুর আগে তোমাদেরকে সমাবেশে অংশগ্রহণ করতে হয়। খেয়াল করেছো কি? তোমাদের প্রতিটি কলামে দাঁড়ানোর ক্ষেত্রে একটি নিয়ম মানতে হয়। তোমাদেরকে তোমাদের উচ্চতার ক্রম অনুসারে দাঁড়াতে হয়। সমাবেশ শেষে ক্লাসে যাওয়ার পরে শ্রেণী শিক্ষকগণ তোমাদের উপস্থিতি নেন। তোমাদের রোল নাম্বার কিভাবে সাজানো? নিশ্চয়ই ক্রম অনুসারে, তাই না? এ তো গেল তোমার স্কুলের কথা। তুমি বাজারে গিয়ে নিশ্চয়ই লক্ষ্য করেছো, কোনো কোনো দোকানের জিনিসপত্র রকমে নানান রকমের সাজিয়ে রাখেন। যেমন ফলের দোকানদার আপেল, কমলা সুষম পিরামি- সুষম পিরামিডের মতো সাজিয়ে রাখেন। হাঁড়ি পাতিল, থালা বাসন, বালতি মগ বিক্রেতারাও তাদের দ্রব্যাদি বড় থেকে উপরের দিকে ক্রম অনুসারে ছোট আকারে সাজিয়ে রাখেন। খেলার মাঠের গ্যালারির আসন ব্যবস্থার কথা চিন্তা করো। এমনকি সিনেমা হলে দর্শকদের বসার ক্রম। নিচের ছবি দুটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো। এখানে একটি গ্যালারি দেখা যাচ্ছে এবং পাশে কিছু হাঁড়ি পাতিল দেওয়া আছে, সাজানো আছে। অবশ্যই নিচের পাতিলগুলো বড় এবং ক্রমান্বয়ে উপরের দিকে ছোট পাতিলগুলো সাজানো আছে। আসন ব্যবস্থা ও মাটির পাতিলগুলোর মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে কি? সহপাঠীদের সাথে আলাপ আলোচনা করো। সহপাঠীদের সাথে আলাপ আলোচনা করো। তোমরা কি কি বৈশিষ্ট্য খুঁজে পেলে তা নিচের খালি বক্সে লেখো। তা আমরা যে বৈশিষ্ট্যগুলো পেলাম সেগুলো হলো: আসন ব্যবস্থার বৈশিষ্ট্য, সামনের আসনগুলো নিচু এবং পিছনের আসনগুলো পর্যায়ক্রমে উঁচু। মাটির পাতিলগুলোর সাজানোর বৈশিষ্ট্য, নিচের পাতিল নিচের পাতিলগুলো বড় এবং উপরের পাতিলগুলো পর্যায়ক্রমে ছোট। আমরা আমাদের চারপাশে নানাবিধ ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্রম দেখে থাকি, আর এই ক্রম থেকেই মূলত অনুক্রমের ধারণাটি এসেছে। তাছাড়া তোমরা ইতিমধ্যেই সংখ্যা পদ্ধতি সম্পর্কে অনেক কিছু জেনেছো, যেমন স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 ইত্যাদি এর কথা ভাবতে পারো।
সংখ্যাগুলো ক্রম অনুসারে সাজানো ছাড়াও আরও বিশেষ বৈশিষ্ট্য থাকতে পারে। ভেবে দেখো তো আর কি কি বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো নিচের খালি বক্সে ঝটপট লিখে ফেলো। সেই বৈশিষ্ট্যগুলো আমরা সংক্ষেপে যদি লিখি, তাহলে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজানো। দুটি মজার খেলা। এক, হাত খরচ প্রাপ্তির খেলা। মনে করো তোমাকে 1 মাসের জন্য প্রতিদিন কিছু হাত খরচ দেয়া হবে। হাত খরচ প্রাপ্তির জন্য তোমাকে 3টি বিকল্প দেয়া হলো, যার মধ্য থেকে যে কোনো একটি তোমাকে বেছে নিতে হবে। বিকল্পগুলো নিম্নরূপ: ক, প্রতিদিন 10 টাকা; খ, মাসের প্রথম দিন 3 টাকা, দ্বিতীয় দিন 3 টাকা 50 পয়সা, তৃতীয় দিন 4 টাকা, এভাবে প্রতিদিন 50 পয়সা করে বৃদ্ধি পাবে। গ, মাসের প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা, এভাবে প্রতিদিন আগের দিনের দ্বিগুণ করে বৃদ্ধি পাবে। এই 3টি বিকল্পের মধ্যে থেকে তুমি কোনটি বেছে নিবে এবং কেন নিবে তার যুক্তি ও ব্যাখ্যা সহ উপস্থাপন করতে হবে। যুক্তি: এই 3টি বিকল্পের মধ্যে আমি প্রথম বিকল্পটি বেছে নেব, কারণ ছাত্র হিসেবে প্রতিদিন 10 টাকাই যথেষ্ট, এতে করে মিতব্যয়ী হতে পারবো। 2, মৌলিক সংখ্যার খেলা। তো আমরা নিশ্চয় জানি যে মৌলিক সংখ্যা কাকে বলে। যে সকল সংখ্যার মাত্র 2টি উৎপাদক থাকে, অথবা যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। কমপক্ষে 3টি মৌলিক সংখ্যা খুঁজে বের করতে হবে। শর্ত হলো পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য সাধারণ বা একই হতে হবে এবং শর্ত মেনে খালি ঘরগুলো পূরণ করতে হবে। যদি শর্ত মেনে 3টি সংখ্যা না পাওয়া যায়, তবে তার কারণ ব্যাখ্যা করতে হবে। এখানে ছকের মধ্যে সাধারণ সাধারণ পার্থক্য প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যার ঘর দেওয়া আছে এবং একটি করে দেওয়া আছে যার সাধারণ পার্থক্য 2। তাহলে প্রথম সংখ্যাটি হবে 3, দ্বিতীয় সংখ্যাটি 5 এবং তৃতীয় সংখ্যাটি 7। তাহলে এখানে 5 এবং 3-এর মধ্যে বিয়োগফল 2, 7 এবং 5-এর মধ্যে বিয়োগফল 2, অর্থাৎ সাধারণ পার্থক্য 2। দ্বিতীয়টি হলো সাধারণ পার্থক্য 4 হতে হবে। তাহলে প্রথমটি আমরা নিলাম 3, দ্বিতীয়টি নিলাম 7, অর্থাৎ 7 থেকে 3 বিয়োগ করলে সাধারণ পার্থক্য বা বিয়োগফল হবে 4। আরেকটি হলো 11, 11 থেকে 7 বিয়োগ করলে সাধারণ পার্থক্য বা বিয়োগফল হবে 4। তৃতীয়টি, এখানে 3টি মৌলিক সংখ্যা পাওয়া যাবে না। যে কোনো মৌলিক সংখ্যার সাথে 9 যোগ বা বিয়োগ করলে পরপর 3টি মৌলিক সংখ্যা পাওয়া অসম্ভব। তাই তৃতীয় নম্বর সমস্যাটিতে আমরা 3টি মৌলিক সংখ্যা খুঁজে পাবো না। চতুর্থ নম্বরে সাধারণ পার্থক্য 10 হতে হবে। তাহলে আমরা প্রথমটি হবে 3, দ্বিতীয়টি হবে 13, অর্থাৎ 13 থেকে 3 বিয়োগ করলে সাধারণ পার্থক্য 10 হয়, এবং তৃতীয়টি হবে 23, 23 থেকে 13 বাদ দিলে হবে 10। এগুলি এগুলি কিন্তু প্রতিটি মৌলিক সংখ্যা। এরপরে পঞ্চমটি হবে সাধারণ পার্থক্য হবে 14 বা 14। তাহলে প্রথমটি 3, দ্বিতীয়টি 17 এবং তৃতীয়টি 31। এবার ষষ্ঠ আহ, এবার সর্বশেষ যে সাধারণ পার্থক্য দেওয়া হচ্ছে তার সাধারণ পার্থক্য হচ্ছে 20। তাহলে প্রথমটি হচ্ছে 3, দ্বিতীয়টি হচ্ছে 23 বা 23 এবং তৃতীয়টি হচ্ছে 43। তাহলে আমরা এই মৌলিক সংখ্যার আহ, খেলার মধ্যে আমরা তিনটি আহ, তিনটি মৌলিক সংখ্যা খুঁজে বের করেছি। তাদের মধ্যে এই সাধারণ পার্থক্যগুলো দেওয়া আছে। এতক্ষণ তোমরা যে বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করলে, তার প্রতিক্রিয়া তার প্রতি ক্ষেত্রে প্রাপ্ত সংখ্যা বা বস্তুগুলো সাজানোর মধ্যে মধ্যে বিশেষ বৈশিষ্ট্য আছে, তাই না? এই বৈশিষ্ট্য বা নিয়মটিকেই আমরা প্যাটার্ন বলে থাকি। পূর্বের শ্রেণীতে প্যাটার্ন সম্পর্কে তোমরা জেনেছো। তোমার হাত খরচ প্রাপ্তির মজার খেলার মধ্যে ক, এ মাসের প্রতিদিন যে হাত খরচ পেয়েছো তা নিম্নরূপ: প্রতিদিন প্রথম দিন 10 টাকা, দ্বিতীয় দিন 10 টাকা, তৃতীয় দিন 10 টাকা, চতুর্থ দিন 10 টাকা, এভাবে 30তম দিনে 10 টাকা। খ, এ মাসের প্রতিদিনের যে হাত খরচ পেয়েছো তা নিম্নরূপ:
প্রথম দিন 3 টাকা, দ্বিতীয় দিন 3 টাকা 50 পয়সা, তৃতীয় দিন 4 টাকা, চতুর্থ দিন 4 টাকা 50 পয়সা, এইভাবে 30তম দিনে যে টাকাটি পাওয়া যাবে 18 টাকা 50 পয়সা। গ, এ মাসের প্রতিদিন যে হাত খরচ পেয়েছো তার নিম্নরূপ: প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা, চতুর্থ দিন 8 টাকা, এইভাবে 30তম দিনে এই টাকাটি আসতেছে 1,10,00,000 অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 53,68,70,912 টাকা। উপরের উদাহরণগুলো লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রতি ক্ষেত্রেই হাত খরচ প্রাপ্তির অর্থ দিনের সংখ্যা 1, 2, 3, 4 এভাবে 30 দিন সাথে সম্পর্কযুক্ত। দিনের সংখ্যা 1, 2, 3, 4 এভাবে 30 পর্যন্ত হলো স্বাভাবিক সংখ্যা একটি সসীম সেট। এখানে দিনের সংখ্যার সাথে টাকার পরিমাণের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটাকেই একটি অনুক্রম। তাহলে আমরা অনুক্রম কাকে বলতে পারি? স্বাভাবিক সংখ্যার সেটের সাথে অন্য একটি সংগ্রহের সম্পর্ককে অনুক্রম বলা হয়। এখানে যেমন এখানে মাসগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা দিয়ে প্রকাশ করেছি, এবং এখানে যে বিভিন্নভাবে টাকাগুলো আছে, টাকার একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে বলা হবে অনুক্রম। এজন্য বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের সাথে অন্য একটি সংগ্রহের সম্পর্ককে অনুক্রম বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট: এই ক্লাসটিতে তোমাদের সামান্যতম উপকার হলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। পরবর্তী ক্লাসে আমরা শিখব অনুক্রমের প্রকারভেদ। তাই পরবর্তী মাস তাই পরবর্তী ক্লাস সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।